প্রিয় দর্শক, আমি সৈকত সালাউদ্দিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আয়োজনের নতুন আয়োজন আজ জন্মদিন তোমার অনুষ্ঠানে। আপনারা সাধারণত আমাকে এই স্টুডিওতে দেখেন, এই স্টুডিওর মধ্যে দেখেন, কিন্তু এই অনুষ্ঠানে আপনারা আমাকে দেখবেন স্টুডিওর বাইরে এবং বুঝতেই পারছেন আজ জন্মদিন তোমার। এবং প্রথম আমি যাকে শুভেচ্ছা জানাবো আয়োজনের পক্ষ থেকে, তিনি আমাদের একজন লিজেন্ড। অপেক্ষায় থাকেন, দেখেন আমরা কার সাথে আজ প্রথম অনুষ্ঠানটি করতে যাচ্ছি। ফলো মি। হ্যাঁ, মে কাম ইন? আসো। আরে বাবা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আয়োজনের পক্ষ থেকে আপনার জন্য ফুলটা দেখি, গুড, এটা খুব সুন্দর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, বসো। ভাই, আপনাকে শুভ জন্মদিন। আর ধন্যবাদ। আপনাকে আমাদের বিশেষ ধন্যবাদ দেওয়া আছে আয়োজন স্টুডিওর পক্ষ থেকে, হ্যাঁ। যে আমাদের একটা গেম চেঞ্জার শো, আর সেটা হচ্ছে যে আপনার জীবনের প্রথম পডকাস্ট আমি আলমগীর। সো আপনি আমাদের সময় দিয়েছেন, আমি বলবো যে এটা আমাদের চ্যানেলকে আসলে দ্রুততম সময়ে পরিচিত করে দিয়েছে। আপনাকে সেভাবে আনুষ্ঠানিক ধন্যবাদ দেওয়া হয়নি। আজকের যে অনুষ্ঠানটা, এটা আপনাকে নিয়ে আমরা প্রথম করছি, আমরা একটা নতুন অনুষ্ঠান করছি, আজ জন্মদিন তোমার। তো আমার দর্শককে আমি বলছিলাম যে সাধারণত স্টুডিওর ভিতরে থাকি, আজকে স্টুডিওর বাইরে যাচ্ছি এবং এমন কাউকে দিয়ে শুরু করব বাইরের কাজটা, যাকে দেখে আপনারাও অনেক খুশি হবেন। সো আই এম হেয়ার। জন্মদিন নিয়ে কিছু কথা বলবো, আরও কিছু কথা বলবো, যদি আপনি অনুমতি দেন। বলো। আপনাকে কিন্তু সবাই ঈর্ষা করে, মানে জুনিয়ররাও ঈর্ষা করে যে আপনি এতটা ফিট। আপনি কি আপনার বয়সটা বলবেন কিনা, মানে কততম জন্মদিন? না, সেটা তো আমার বলতে কোনো আপত্তি নেই, কিন্তু ওই বয়স বাড়ার শব্দটার সাথে আরেকটি ঘটনা জড়িত আছে। সেটা হলো, সবাই বলে বয়স বাড়ে, জি। আমি বলি কমে রে। এই মাটির ঘরটা শূন্য করে প্রতি দমে দমে রে। জি। আসলে তো কমছে। এনিওয়ে, আর আমি বয়সটা খুব বেশি একটা বয়স নিয়ে ভাবি না। আসলে আমি একটু টেনশন ফ্রি থাকতে চেষ্টা করি। চিন্তা তো অবশ্যই করতে হয়, ব্যবসা করি বা আগে যখন অভিনয় করতাম, অভিনয় করতে হলেও চিন্তা করতে হয়, ভাবতে হয়। কিন্তু আমি সবসময় নিজের মধ্যেই থাকতাম। আমি অন্য কে কি করছে, কে কি বলছে, আমি ভাবতাম না এগুলো নিয়ে। আমি একটু কেয়ারফ্রি। এবার কততম জন্মদিন আমরা পালন করছি ভাইয়া? আমি 77। তো আপনাকে দেখে, এমনকি আমাদের এই সময়ের জনপ্রিয় একজন নায়িকা পরিমণি, আমি দেখলাম যে সে একটা ইন্টারভিউতে বলেছে যে এখন যদি আগের কোনো হিরোর আমি হিরোইন হতে চাই, সেটি হচ্ছে আলমগীর সাহেব। মানে আপনি এতটাই নতুনদের কাছে এত। সে একটু ভুল করেছে যে এখন সে তার আমার সাথে নায়ক বা নায়িকা হতে পারবো না, আমার বয়সের তুলনায় সে অনেক ছোট। তো এখন যদি তার সাথে অভিনয় করি, তাহলে নয় বাবার রোল করতে হবে, আর নয় শ্বশুরের রোল করতে হবে। এই দিনটি এলে, মানে জন্মদিন এলে আপনার ছোটবেলা থেকে এখন পর্যন্ত এমন কারো কথা বা এমন কোনো কিছু কি আছে যেটা মনে পড়ে? জন্মদিন এলে আমি সত্য কথা যেটা, আমার বাবা মাকে খুব মিস করি। আমাদের পরিবারে আমার জন্মদিনটা আমার বাবা মা খুব বড় করে করত। তো সেটা তো এখন আর হয় না। তো ওনারা কেউ নেই, ওনাদেরকে মিস করি। বাবা মাকে সবসময় মিস করি, কিন্তু জন্মদিনে একটু স্পেশাল, যে আব্বা আম্মা বেঁচে থাকতে যে জন্মদিনটা হতো, আমার বন্ধু বান্ধব যেভাবে আসতো। বন্ধু বান্ধবের সংখ্যা কিন্তু কম ছিল তখন, তো আমরা কত 4, 5-এ 2, 3-তে পড়ি, হয়তো 15 জন 20 জন। এই যে এদেরকে নিয়ে যে আনন্দটা, সেই আনন্দটা এখন আর পাওয়া যায় না। এখন সাধারণত কিভাবে করেন ভাইয়া জন্মদিনটা? এখন জন্মদিন আমি রাত 12টা থেকে ফোন রিসিভ করা শুরু করি ছেলে মেয়েদের। তারপরে ফার্স্ট টু উইশ মি ইজ মাই ওয়াইফ, পাশেই থাকে, উইশ করে। তারপর ঘুমিয়ে যাই ফোন টোন রিসিভ করে। আমি যখনই সুযোগ পাই আমি বিশ্রাম নেই, এবং আমি বিছানায় যদি শুই
যে আমি বিছানায় শুয়ে পড়লাম, জি। আমার মিনিট 2-3 বা 4 সময় লাগে, আমি ঘুমিয়ে যাই। তাহলে কোনো বলতে পারি টেনশন আপনি আমাকে টাচ খুব করে না। হ্যাপি একজন মানুষ আসলে। হ্যাপি কিনা জানি না, কিন্তু আচ্ছা। টেনশন আমাকে টাচ করে না। আপনাকে নিয়ে আরেকজন কিংবদন্তি আমাদের আয়োজন স্টুডিওতে বলেছেন, সোহেল রানা ভাই, হ্যাঁ। যে আপনি হচ্ছেন খুব মেরি গো রাউন্ড টাইপ একজন মানুষ, যিনি আসলে ওভার থিঙ্কিং করেন না, খুব আনন্দে থাকতে চান, আনন্দে ওভার রাখতে চান। থিঙ্কিং করা তো ভালো না। রাইট। আমি আমি পারভেজ ভাইয়ের অনুষ্ঠানটা দেখেছি, উনি একটু বেশি বলেছে, আমি অতটা ভালো না। আপনার একটা গুণ আজকে আমি আয়োজন দর্শকদের সামনে মানে এক্সপ্লোর করতে চাই, সেটা আমরা জানি, অনেকেই হয়তো জানেন, আবার অনেকটা আছে হয়তো আমরা ওভাবে জানি না, আপনার মুখ হ্যাঁ। থেকে শুনতে চাই। সেটা হচ্ছে যে আয়োজনের পডকাস্ট দেখে অনেকে বলেছে যে আলমগীর ভাই এত সুন্দর কথা বলেন, এত গুছিয়ে কথা বলেন, কিন্তু আপনার এই গুণটা তো অনেক আগে থেকে আছে। আপনি আনন্দ মেলা করেছেন, আপনি হাউসফুল করেছেন, আমি আপনার হ্যাঁ আনন্দ এই গুণটা নিয়ে আমি একটু কথা শুনতে টেলিভিশনে চাই। আনন্দমেলা করেছি, উপস্থাপনা। উপস্থাপনা করেছে আনন্দমেলা একটা বা দুটা। জি। হাউসফুল অনুষ্ঠানটা আমার মাছরাঙা টেলিভিশনে, ওটা হয়েছিল প্রায় 104টা পর্ব, দ্যাট ইজ 2 বছর কন্টিনিউ করেছিল ওটা। এনিওয়ে, আমি সাবলীলভাবে কথা বলতে পারি, যে আমি খুব আমি চলিত ভাষায় কথা বলি, নর্মাল যেভাবে আমরা কথা বলি ওইভাবে। আমি খুব কঠিন বাংলা টাংলা দিয়ে কথা বলি না, তখনই সমস্যা হয়ে যায়। আমি খুব নর্মালি কথা বলি, যেটা আমরা দৈনন্দিন কথা বলছি সেখানে আমি থাকি, তার বাইরে যাই না। যে আমি ভাষায় অনেক কিছু জানি প্রমাণও করতে চেষ্টা করি না। আর 2 নম্বর জিনিস, আমার একটু সমস্যা ছিল ভাষার এক সময়, সেটা 1972 সালে। আচ্ছা। তখন আমাদের একজন বিখ্যাত অভিনেতা আশিস কুমার লোহ আমাকে একটি কবিতা পড়তে বলেছিল, রবীন্দ্রনাথের বিদায় অভিশাপ। আচ্ছা। ওটা পড়ার পরে আমার উচ্চারণও ঠিক হয়, এবং আমার একটু সাবলীলভাবে কথা বলার প্র্যাকটিসটা হয়ে যায়। কিন্তু খুব কঠিন কবিতা। প্রচণ্ড কঠিন। আপনাকে মানে এখন পর্যন্ত যারা আমাদের সিনেমায় আছেন, সেটা শাকিব খান বলি বা অপবিশ্বাস বলি, বুবলি বলি, বা কিছুক্ষণ আগে পরিমণির কথা বললাম, বা সবার কথাই বলি, সিয়াম, তো সবাই কিন্তু ঘুরে ফিরে যখন আমরা কথা বলি তখন আমরা বুঝি যে আহ, তারা আপনার ফ্যান, এবং আপনাকে তারা অনেকটা আইডলই মানে আর কি। আজকের এই জন্মদিনে আপনাকে যদি আমি বলি যে এই যে নতুন প্রজন্ম যারা আপনাকে ভালোবাসে বা যাদের আপনিও ভালোবাসেন, তাদের জন্য যদি কিছু টিপস দেন, যে আসলে একজন অভিনেতা হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন মানে এখনো একজন মানে খুবই হ্যান্ডসাম একজন ফিট একজন মানুষ হিসেবে আপনার সাজেশন কি কি থাকবে? আসলে আমি প্রশ্নের বিগিনিং থেকে উত্তর দেওয়া শুরু করি। জি। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয় আগে। জি। তো আমার যারা জুনিয়র আছে, বা আমার ছোট ভাইরা আছে, ছোট বোনরা আছে, এদের সবাইকে আমি ভালোবাসি, এবং আমি যেহেতু আমি ভালোবাসি, আমি তাদের কাছ থেকে ভালোবাসা পাই। আমি তাদের সাথে কোনোদিনই বসই ভাবটা নেই, আই এম কোয়াইট ফ্রেন্ডলি উইথ দেম। তো আমি ওইভাবেই চলি। আর টিপস দেওয়ার মতো এমন কি আমি হয়ে গেলাম যে মানে এদেরকে টিপস দিব? সাকিব ইজ এ সুপারস্টার, মানে ইজ হিমসেলফ এ বিগ স্টার নাও, তাকে টিপস আমি আমি কি দিব? আর যারা আছে সবাই তো আমাদের সময় থেকে, আমরা যারা ছিলাম, এখনকার নায়ক নায়িকারা আমাদের থেকে অনেক বেশি স্মার্ট, দেখতে নায়িকারা অনেক সুন্দরী, নায়করা অনেক হ্যান্ডসাম। আর আমরা তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগ থেকে শুরু করা, 1972 সাল থেকে শুরু করা, আমাদের মতো এত স্মার্টনেসও ছিল না, কিছু ছিল না। আমাদেরকে শিখিয়ে পড়িয়ে ঠিক করেছে ডাইরেক্টররা, ওইভাবেই কাজ করেছি। এখন যদি টিপস দিতে হয়, যে টিপসটা আমি নিজে ফলো করতাম সেটাই আমি বলি, আমি নতুন করে কিছু বলতে চাই না। যে আমি আমার ক্যারিয়ারে আমি সবসময় আমার নিজের ছায়াকে ফলো করেছি, আমি অন্যের ছায়া মারাতে যাইনি কখনো। কারণ অন্যের ছায়া মারাতে গেলে সেখান থেকে ছায়াটা সরে যেতে পারে অনেক সময়, কিন্তু নিজের ছায়াকে ফলো করলে আমার ছায়া কিন্তু আমাকে
বিট্রে করবে না কোনোদিন। সো নিজের ছায়ার সাথে চলা উচিত। বাহ, এটা যদি কেউ বুঝতে পারেন এবং অনুসরণ করেন, আমার তো মনে হয় যে তিনি জীবনে আর ঠেকবেন তবে না। অভিনয়ের ব্যাপারে সিনসিয়ারিটি এবং হার্ড ওয়ার্ক এটা থাকবে। এই জন্মদিনটা যখন আমরা পালন করছি, তখন তো সিনেমার আপনার অনেক প্রিয় মানুষ হয়তো নাই, যারা একটা সময় ছিলেন। নায়ক রাজ্জাক ভাই নেই, আহ, আপনার বন্ধু, প্রিয় বন্ধু, আপনি যেটা নিজে পডকাস্টে বলেছেন, আমাদের আরেক কিংবদন্তি ফারুক ভাই নেই। তাদের কথা আপনার কতটা মনে পড়ে, এটা হচ্ছে আমার একটা আমার প্রশ্ন। সবার কথা খুবই মনে পড়ে। রাজ্জাক ভাইকে মিস করি, ফারুককে মিস করি, ওয়াসিমকে মিস করি। রাজ্জাক ভাই আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। আর ওয়াসিম দুঃসম্পর্কে আমার আত্মীয় হতো এবং উনি আমার মামা, আমাদের মেজবা মামা। ওনার নাম কিন্তু মেজবা উদ্দিন, মেজবা মামা। ওনাকে অনেক মিস করি। খুব সহজ সরল একজন মানুষ ছিলেন। আর ফারুক আমার বন্ধু ছিল না, ফারুক আমার ভাই ছিল। কবরীকে মিস করি। তারপর আমাদের সময়কার আর্টিস্ট কই? পারভেজ ভাই আছে আর উজ্জ্বল ভাই আছে। জি, জাভেদও চলে গেল কয়েকদিন আগে। সবাইকে তো মিস করি। খলিল ভাই, মোস্তফা ভাই, শওকত আকবর সাহেব, আনোয়ার হোসেন, মায়া হাজারিকা, সুমিতা দেবী, রানী সরকার, আয়েশা আক্তার, সবাইকে মিস করি। এভরিবডি। তারপরে আরো আছে অঞ্জনা। তারপর অনেক প্রডিউসার আছে, নাসিরুদ্দিন দিলু, হায়দার আলী, বুলি, তারপরে রুহুল আমিন বাবুল, মতিউর রহমান পানু, মতিউর রহমান পানু, আব্বাস, মানে আব্বাসুল্লাহ শিকদার। বেদের মেয়ে জ্যোৎস্নার হ্যাঁ, তো সেটাই তো। মিস তো সবাইকে করি। আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের সময়কার তো খালি হয়ে এসছে। এই যে মিস করেন, এই যে আপনার শূন্য শূন্য লাগে, সেখান থেকে কি আপনি অভিনয় থেকে একটু দূরে আছেন? না 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 না, অভিনয় আমি করছি না। কারণ আমি অন্তত জানি যে আপনাকে নিয়ে কাজ করার জন্য নতুন প্রজন্মের অনেক নির্মাতা অনেক উদ্গ্রীব। তারা আমি শুনেছি যে তারা অনেকে আসে আপনার অনেকে কাছে। আমার কাছে এসছে, জি, অনেকেই এসছে। মানে প্রিয়তমার ডাইরেক্টর এসছে, হিমেল আশরাফ, হিমেল আশরাফ, তারপরে গিয়াসউদ্দিন সেলিম, আরো কারা কারা, আমি নামটা ভুলে গেছে এখন এই মুহূর্তে। কিন্তু ঘটনাটা হলো যে আমাকে কাজ করাতে হলে আমাকে যে গল্প শোনানো হয়, আমাকে সেই গল্পটা খুব বেশি অ্যাট্রাক্ট করে না। আচ্ছা, আই এম ভেরি সরি টু সে। গল্পটা মানে আমার চরিত্রটা আমাকে অ্যাট্রাক্ট করে না। তো আমি জিনিসটা পেতে, মানে আমাকে কন্টেন্টটা দিতে হবে, তারপর আমি ডেলিভারি করব। সেটা আমি চরিত্রটা আপনাকে টানতে হবে। সেটা আমি পাচ্ছি না। পেলে হয়তো কাজ করব, হয়তো ইচ্ছা হবে কাজ করতে। না পেলে কাজ করবো কেন? এখন এই বয়সে এত কাজ করার দরকার নেই। মানে এই আড্ডার একদম শেষ পর্যায়ে একটা প্রশ্ন, বা সেটা হয়তো আপনিও নিজেও দেখেন যে আইজনে আপনার যে পডকাস্ট যখন প্রচার হয়, এরপর কিন্তু সবাই উদ্গ্রীব হয়ে আছে, এবং আপনিও একটা শেষ যে পর্ব ছিল সেখানে বলেছেন আপনি হয়তো কোনো না কোনো বিষয় নিয়ে আবার দর্শকের মাঝে ফিরে আসবেন। আমরা কি এই জন্মদিনে কোনো সুখবর পেতে পারি কিনা? এখন ঘটনাটা হলো যে আমি তো বিষয়বস্তু পাচ্ছি না। আমাকে নিয়ে কি বলবো আমি? আমার ভেতরে বলার মতো নতুন কিছু তো নেই। সবগুলো কথাই তো বলা। আমি কবে এসেছি, কিভাবে এসেছি, কিভাবে লেখাপড়া করেছি, কোন পরিবারে জন্মগ্রহণ করেছি, টোটাল এইভাবে ছবি করতে করতে এই অবধি এসেছি, 230টা ছবি, সবই তো আমার বলা। নতুন কি বলবো? নতুন তো কিছু খুঁজে পাচ্ছি না। আমি যে ভাবি না তা নয়, কারণ আমার মনে আছে আমি বলেছিলাম যে আমি নতুন কিছু নিয়ে আসতে চেষ্টা করব।
দেখি, চেষ্টা করি, চিন্তা করি, যদি একটা ভালো কিছু পাই, হঠাৎ ব্রেন খুলে গেল। সবশেষ আপনার কাছে জানতে চাই যে আপনি তো বাংলাদেশের যত তারকা আছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আপনার কি মনে হয় আপনার রেকর্ড পরবর্তীতে কাউকে দেখেন যে ভাঙতে পারবে? শোনো, এই রেকর্ড টেকর্ড এগুলা ভাঙার জন্যই তৈরি হয়। আচ্ছা, যে অবশ্যই ভাঙবে, কেউ না কেউ তো ভাঙবে। রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। তো এটা নিয়ে আমি যে একেবারে আমি করেছি বলে এটা চিরকাল থাকবে না, এটা ভাঙবেই, আজকে না হোক 10 বছর পরে ভাঙবে কেউ। আলমগীর ভাই, আপনাকে আমাদের এই নতুন আয়োজনে আবারও একটি নতুন আয়োজনে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আয়োজন থেকে। আমরা চাই যে আগামী জন্মদিনও আমরা আপনার কাছে আসতে চাই এবং আরো আরো অনেক কথা শুনতে চাই। আমি আমার দর্শক ভাইদেরকে বলি, আমার জন্মদিনে আমি আপনাদের থেকে দোয়া চাই। আপনারা দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকতে পারি এবং কোনো না কোনো ভাবে আবার আপনাদের সামনে অভিনয় করার সুযোগ পাই, সেরকম চরিত্র যাতে তৈরি হয়। আর বয়সটা একটা নাম্বার, যদি আমি বলেছি 77 বলেছি, কিন্তু আমি অন্যভাবেও বলতে পারি বয়সটা। সেটা হলো যে ক্রিকেটে যেমন সবারই একটা ইচ্ছা থাকে আমি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করব, 100 করব, তাহলে আমি যদি 77-এ থাকি, আমার মাত্র আর 23টি বছর বাঁচতে হবে, 100 হয়ে যাবে। দোয়া করবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন।